আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৮, লেখনীতে সুরাইয়া রাফা। গত কয়েকদিন ধরে লঘুচাপ চলছে সমুদ্র পৃষ্ঠে। বৃষ্টি নেই, তবে রোদেরও মুখ দেখা যায় না একদিন। পতেঙ্গার সামুদ্রিক ভারী গর্জনে মুখরিত চারিপাশ, সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসের তাণ্ডবে ফুচকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনে মোড়ানো স্টলগুলো পতপত করে হাওয়ায় উড়ছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উল্টে পড়ে যাবে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাই সাই বাতাসের মাঝেও হকারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সানন্দে। মাত্রাতিরিক্ত বাতাসে চাঁদের হাসি ক্যাফের আউটডোরের প্ল্যানেটগুলো কেমন নেতিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়লে তো খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভেতরে নিয়ে রাখছে ঈশানী। ওদিকে বেলা বাড়তেই একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছেও। একটানা নন স্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়ি থেকে ফিরে আসার প্রায় দিন চারেক পর আজ দুজনার একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানীর। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কুশল বিনিময়ে আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানীও না পেরে একটা কথার হুম হাঁ উত্তর দিচ্ছে। যেহেতু দুজন কোয়ার্কার, কথা না বলে উপায় আছে? কাজ আর কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আধটু কথা এগোনোর বৃথা চেষ্টা এভাবেই কেটে যাচ্ছে। তখন বেলা 12টার দোরগোড়ায় কাস্টমারদের চাপ খানিকটা কমে এসেছে। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার কিছুই নেই। তবু কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধুবান্ধব সমেত ভর দুপুরে ক্যাফেতে এসে হাজির হয়েছে নিঝুম। হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেরিয়েছে, সেটা ব্যাপার না। ঈশানী বেশ খুশি হলো ওদের দেখে। নিঝুমকে দেখে গা থেকে অ্যাপ্রন খুলে তাড়াহুড়ো পায়ে এগিয়ে গিয়ে সম্মোহনী হাসি দিয়ে ঈশানী শুধালো, নিঝুম, তোরা এই সময়? বিপরীতে ফিকে হাসল ওরা সকলে, যার অর্থ আমরা আজ বাঙ্ক দিয়েছি। নিঝুমও হাসছিল ছন্দে তাল মিলিয়ে ঈশানীকে আশ্বস্ত করে বলল, চলে এলাম তোর সাথে আড্ডা দিতে, কতদিন দেখি না তোকে। প্রত্যুত্তরে ঈশানী ঠোঁট উল্টে বলল, কি বলিস? কাল রাতে তো আমরা একসাথেই ছিলাম। নিঝুম ওর হাত ধরে টেনে নিয়ে ঈশানীকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, তাও মিস করছি। এবার বেশি বকবক না করে কফি খাওয়া তো। নিঝুম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্তস্বরে বলল, আমি মোটেও বকবক করি না, অপেক্ষা কর, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না। তার আগেই সবার জন্য ট্রে ভর্তি করে কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান। জিসান হঠাৎ কফি সার্ভ করায় কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে উঠল, তুই কেন আনতে গেলি? আমিই তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডদের সাথে গল্প কর, আমি ওই দিকটা দেখছি। বাকি সবার কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানীও আর প্রত্যুত্তর করল না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ড দেখে নিঝুমের এক মেয়ে বন্ধু কিঞ্চিত টিপ্পনি কেটে বলে ওঠে, প্রিন্সেস ট্রিটমেন্ট, হা। মেয়েটার কথায় ঈশানীর হাসি উবে গেল। হাস্যোজ্জ্বল মুখখানা ধরে রাখার বৃথা চেষ্টা করে বলল, তেমন কিছু না, আমরা শুধু কোয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কাম অন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়াও অথচ লাইফে কেউ নেই, এটা বিশ্বাস করা কষ্ট হচ্ছে। মুখের কোণে ধরে রাখা মেকি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ইস্যুর। তার বদলে চোখ দুটোয় ভর করল বর্ষার ঘনঘটা। না, ঈশানী কাঁদছে না, তবে ওর মনে হলো ব্যথাতুর নীল হৃদয়টাতে কেউ শক্তপোক্ত হুল ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষালী সুবাস। দীর্ঘ রাতের স্মৃতি, গমগমে হাস্কি কণ্ঠস্বর, পিয়ার্সিং করা তীক্ষ্ণ ভুরুযুগল আর অধরতলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তিল, এত কিছু একসঙ্গে ভোলা যায়? কই, ঈশানী তো পারছে না। তার উপর কাল মাঝরাতে ঘুমের ঘোরে হঠাৎ ফোনের ওপারে সেই একই কণ্ঠস্বর। কি এক গোলকধাঁধায় আটকা পড়ে আছে ওর হৃদয়টা। কি ভীষণ টানাপোড়েনের মধ্য দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রি, তা কেবল ঈশানীর হৃদয় জানে। না পারছে মস্তিষ্ক থেকে তার স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে।
অথচ তার মায়া কাটানো যেন দুঃসাধ্য। বাদামি চোখের সেই তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতো সারাক্ষণ তাড়া করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসার বুঝি সত্যি এমনই বেপরোয়া হয়? কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজের হাতেও গচ্ছিত থাকে না। কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসার। গত কয়েকদিন নিঝুম এত করে বোঝালো এটা ভালোবাসা নয়, এভাবে ভালোবাসা হয় না। নিশ্চয়ই কেউ তোকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে, নইলে চিনিস না জানিস না এক রাতে দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকিউলাস। কিন্তু ঈশানীর যুক্তিটাও ফেলে দেওয়ার মতো নয়। নিঝুম যতবার ওকে বোঝাতে গিয়েছে, ঈশু তার বিপরীতে একটা কথাই বলেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলেও কিছু হয় নিঝুম। এটা যদি বিশ্বাস করে থাকিস তাহলে আমি প্রথম দেখায় হুট করে তার প্রেমে পড়ে গিয়েছি, এটাও তোকে মানতে হবে। এরপর নিঝুম ওকে বারণ করার মতো আর কোনো যুক্তি খুঁজে পায়নি। নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর ঘর কোনো অন্তর্মুখী বান্ধবীটা ভীষণভাবে কারো প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারো জন্য মনের দুয়ার খুলে নিজের শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত খোলা স্বাধীন আকাশে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো ইন্টারনেটে হাজারবার সার্চ করে অরণ্য নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ঈশানী। সেই থেকে কেমন নেতিয়েছিল মেয়েটা। কাজকর্ম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকতো বিছানার এক কোণে। মুখে প্রকাশ করার অভ্যাস নেই ওর, তবে ভেতরে ভেতরে যে অরণ্য নামক ব্যাধিটাতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু, সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। এই দিনগুলো এভাবেই যাচ্ছিল। সেই সাথে ভারী হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পাল্লা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাত 1:45 নাগাদ মুঠোফোনের ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া দুরূহ হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নম্বরটা ছিল প্রাইভেট, তবে ঘুমের ঘোরে ঈশানী সেই পরিচিত হাস্কি গলার স্পষ্ট শুনেছিল। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটিবারের জন্য এই প্রশ্ন জাগেনি যে ওর নতুন ফোনের নাম্বারের সন্ধান অরণ্য কোথা থেকে পেল। এটা কি আদৌ একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক নাকি পুরোটাই নাটকীয়? ইস্যু তো স্রেফ এটা নিয়ে উত্তেজিত যে ফাইনালি আবারও একবার অরণ্যর কণ্ঠ শুনতে পেয়েছে ও। তার মানে ওই রাতটা শুধুমাত্র ঈশানীর কাছে অর্থবহ নয়, অরণ্যের কাছেও তা যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, রয়েছেই তো বটে, তবে এর পেছনের উদ্দেশ্য তো কেবল অরণ্যই ভালো বলতে পারবে। শুধু শুধু তো আর অ্যারিস ইউভ্যান কারণ নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে যাবে না। এর পেছনে মোক্ষম কোনো কারণ অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানীর মুখ থেকে এই ঘটনার বর্ণনা শুনে নিঝুম শুধালো, ফোনে কি বলেছিল অরণ্য? তার উত্তর অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশ থেকে কোনো কথাই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। তবে এই মনে না থাকার আফসোস বোধহয় এ জীবনে ঘুচবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিঝুম ব্যাপারটা লক্ষ্য করে ওর বান্ধবীকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতঃপর সশব্দে ডাকলো ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিঝুমের ডাকে ভাবনার সুতো ছিঁড়ে গেল ঈশানীর। ও এদিক ওদিক না সুযোগ মাথা নাড়িয়ে জানালো, কই কিছু না তো। নিঝুম পুনরায় শুধারলো, হ্যাঁ রে, ওই প্রাইভেট নাম্বারটা থেকে আর কল এসেছিল নাকি? না। এবারও ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে। অরণ্য আমায় মনে রেখেছে নিঝুম। কথাটা বলতে গিয়ে নীলাম্বর চোখ দুটো খুশির ঝিলিকে চিকচিক করে ওঠে ইস্যুর। ওর কথায় সায় জানিয়ে মৃদু হাসল নিঝুম। ওদিকে ঈশানীর কথার পাছে নিঝুমের বান্ধবী বলে ওঠে, এই অরণ্যটা আবার কে? এর কাহিনী তো কখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে ঘাটাঘাটি করলে ঈশানীর অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে নিঝুম বলল, কেউ না, অরণ্য আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা। কিছুদিন ধরে আসে না, তাই ইস্যু একটু ডিপ্রেসড। নিঝুমের বান্ধবী ঠোঁট পাউট করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, আই ফিল ইউর পেইন ইস্যু, চিন্তা করো না, ময়লাওয়ালা শীঘ্রই চলে আসবে। প্রায় ঘন্টা খানেক জমিয়ে আড্ডা দিয়ে একটু আগেই বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পরই এঁটো মগগুলো ট্রেতে তুলে সিঙ্কের দিকে এগিয়ে যায় ঈশা। তবে
ধোয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তে ওর এক হাতের কবজিটা শক্ত করে টেনে ধরে ক্যাফের পেছনের স্টোর রুমের দিকে নিয়ে যায় জিসান। আকস্মিক ঘটনায় হতবিহ্বল ঈশানী, সেই সাথে সাথে মেজাজটাও চড়ে উঠেছে খুব। কোনো মতে নিজের হাতটা জিসানের হাত থেকে সাবধানে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফোঁস করে উঠল ঈশা। এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিসান? সব কিছুর কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিসানের চোখ মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল উল্টো। বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখনও অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব সেটা একান্তই আমার ব্যাপার, এক্ষুনি পথ ছাড়। জিসান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যের হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গিয়েছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিসানের এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়া আর কিছুই না। তবে পায়ে পড়ে ঝগড়া কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতো এতটাও দুঃসাহস নেই ওর। অজ্ঞতা চোখ মুখ খিচে তাড়াহুড়ো করে জায়গাটা ত্যাগ করার বৃথা চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম স্বরে জিসান বলে উঠল, আমার তোকে ভালো লাগে ঈশা, অ্যাকচুয়ালি আই মিন লাভ উইথ ইউ। এবারও বরাবরের মতো নিশ্চুপ ঈশানী। ঈশানীর এমন নীরব থাকার ব্যাপারটা মোটেও পছন্দ হল না জিসানের। ভেতরে ভেতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। মুহূর্তে ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধে সামান্য ধাক্কা দিয়ে পুনরায় দাঁত খিচিয়ে জিসান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে, আবেগ অনুভূতি নেই। আম ড্যাম শিওর তোকে টাচ করেও মজা নেই। তাহলে কিসের এত তেজ তোর? জীবনেও তো কারো বন্ধু হতে পারলি না, ভালো মানুষ তো আরও দূরের কথা। পরিবারের সাথেও একই নড়বড়ে অবস্থা, তোর মধ্যে আছেটা কি? নাথিং। তবুও আমি তোকে ভালোবেসেছি, সবসময় তোর পাশে থেকেছি। অথচ তুই আমার কথাটা ভেবে দেখা তো দূরের থাক, একটা অজানা ছেলের জন্য এখানে লিটারেলি মরে যাচ্ছিস তুই। ওয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ, হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। শোন ঈশা, তোর এসব সো কল্ড ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা আর নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভং ধরে বসে থাকিস বলেই কেউ তোকে পছন্দ করে না, বিয়েও করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে গিয়েছিল সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশে চলে গিয়েছে। তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভিতর থেকে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নট জিসান হয়তো রেগে মেগে জেদের বসে আরও কিছু বলতো, তবে খ্যাপাটে ঈশানী এবার আর ফুরসত দেয় না। কখন যে মেজাজ হারিয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই ঠাহর করতে পারল না। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশ মাত্র নেই ঈশানীর 2 চোখে। উল্টো ভীষণ ক্রোধ আর ঘৃণা যেন উপচে পড়ছে নীলাম্বর চোখ দুটো থেকে। আকস্মাৎ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান। রাগের তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করল, সারাদিন যে এই অরণ্য করছিস না, এই অরণ্যর মুখোশ যদি আমি টেনে হেঁচড়ে খুলে না আনতে পারি, আমার নামও জিসান নয়। জিসানের কথায় এক বিন্দুও পাত্তা না দিয়ে গা থেকে অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেব ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস সেটাও বলে দেব। আর তখন বাড়ি ফেরার মুখ থাকবে তো তোর? ঈশানে চলে যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আবারও একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে তাই কর নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা। অথচ জিসান এখনও একই জায়গাতে দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগারে চেঁচিয়ে ডাকছে ঈশানীকে, ঈশা যাস না, ইটস নট ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। এবার কিন্তু আমি আর সাহায্য করব না তোকে ঈশা। ঈশানীর এভাবে চলে যাক সেটা বোধহয় কোনোদিনও চায়নি জিসান। ওই জন্যই তো এটা ওটার ভয় দেখিয়ে ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু আজ আর কোনো কিছুই হলো না।
চরম সাহসিকতার পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটাকে এক প্রকার পায়ে ঠেলে বেরিয়ে যায় ঈশানী। শ্রাবণের তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত সপ্তাহ ধরে সূর্যদীপ্ত ধরণী। যদিও রোদের তেজ তেমন নয়, তবে ঝুরঝুরে রোদের একেবারে চকচক করছে চারিপাশ। সেই যে দিন দশেক আগে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চাকরির ফাঁকরি জুলোয় দিয়ে একেবারে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকে শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা না, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইম চাকরি পাওয়া যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কেই বা দেবে ইসুকে। এর মাঝে অবশ্য কম ধকল যায়নি ওর উপর দিয়ে। জিসান সেদিন জেদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর উপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকে মায়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত এক সপ্তাহ ধরে জিসান ওর কোনো খোঁজ খবর নেয়নি। যদিও জিসানের থাকা না থাকা খুব একটা ভাবায় না ঈশানীকে, তবে চাকরি ছেড়ে আসার পরে কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করত ছেলেটা, অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য, না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে, কিন্তু অন্য মনের পুরোটা জুড়ে যে আরেকজনের দখলদারি, সেটাকেই বা হাঁটাবে কি করে ও? গত 10 দিনের এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য ও অরণ্যকে ভুলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটাই ওর মনে বিশ্বাস হয়ে গেড়ে বসে আছে। আগে দোটানায় পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ইস্যু নিশ্চিত যে অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এক টুকরো টং ঘরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যেই মনে হয় এক্ষুনি বাস ধরে চলে যাবে সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সরাসরি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সব কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদতেও সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে, তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যে জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসের ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখন মনে হতে থাকে, জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলেই কারো মনের মতো নয়, আর না তো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যি কখনো কেউ ভালোবাসবে না? কোনোদিনও না। ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ইসুর, তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনও হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদি আবারও ভুল করে ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যের ওপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি। আর মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাও বন্ধ করে দিত ও, শুধুমাত্র একটা অন্য কলের অপেক্ষায়, সেটাও আর করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসে আকাশ পাতাল চিন্তায় বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যান ঘ্যান করে আওয়াজে বেজে ওঠে বেড়ায় মুঠো ফোনটা। ঈশানী প্রথমে ভেবেছিল মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বার চোখে পড়তে কিঞ্চিত কপাল কুঁচকে গেল ওর। মন গহীনে কোথাও একটা ধীরিম ধীরিম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃদস্পন্দন। মনে হচ্ছে এখনই দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে অন্তর্মুখী ঈশানীকে? 7-5 ভাবতে ভাবতেই ফোন রিসিভ করে কানে তুলল ইস্যু। তবে ইতিমধ্যে ওপাশের কণ্ঠস্বর শুনে ঈশানীর বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা ওর আকাঙ্ক্ষিত স্বপ্নপুরুষটি নয়, বরং জিসান। জিসানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলো ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিসান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশা হ্যাঁ না কিছুই না বলে ফোনটা কাটতে যাবে, তখনই উদ্বিগ্ন কণ্ঠে জিসান পুনরায় বলে ওঠে, প্লিজ কল কাটিস না ঈশা, তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটাবার আমার সাথে দেখা কর, তোকে আমি তোর অরণ্যর আসল চেহারাটা দেখাবো, শুধু একটাবার। জিসানের কথায় ঈশানী রেগে গেল। রাগে কটমট করে বলল,
আবার সেই একই কথা, তোর কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই? প্লিজ ইস্যু, একটাবার আমাকে বিশ্বাস কর, আমি তোর ভালোর জন্যই বলছি, এটা জানা তোর ভীষণ জরুরি। তোর কাছ থেকে কোনো প্রকার সত্যি জানার কিংবা প্রয়োজন ইচ্ছে কোনোটাই আমার নেই। রাখলাম, বাই। এক নাগাড়ে কথা শেষ করে জিসানের মুখের ওপর কল কেটে দিল ঈশা। তবে জিসানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় উঠতে পারল না ও। তার আগে দ্বিতীয়বারের মতো বেজে ওঠে মুঠোফোন। ঈশানের চোখ বুলিয়ে দেখল নিঝুম ফোন করেছে, তাই কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলল এবার। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ঈশ্বরে তুই কোথায়? দিন দুপুরে নিঝুমের হোয়ালিপনা মোটেই ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষের আর কোথায় থাকার কথা, বাসাতেই আছি। নিঝুম এবার কণ্ঠস্বর আরও দৃঢ় করে ইস্যুকে তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এক্ষুনি বেরিয়ে যা। কপাল কুঁচকে ঈশানে গা ছাড়া ভাব ধরে বলল, বেরিয়ে যাব মানে? কি হয়েছে? আন্টি, মানে তোর মা একটু আগেই কল দিয়েছিল, আমাদের বাসার অ্যাড্রেস নিল, উনি চিটাগাং এসেছে, তোকে কোন পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবেন সেই জন্য। তোর আজ খবর আছে রে ইস্যু, তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হক চকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো ঈশানী। কাপা কাপা গলায় তুতলে তুতলে বলল, কি বলছিস? এখন এই সময় আমি যাবোটা কোথায়? নিঝুম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 5 মিনিট পরেই আমার ক্লাস টেস্ট, নয়তো বলতাম ক্যাম্পাসে চলে আয়, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই আপাতত যেখানে খুশি সেখানে চলে যা, পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সবাইকে মানিয়ে নিস। স্যার এসে গিয়েছে, রাখলাম, বাই। হিস হিসিয়ে কি যেন বলে দ্রুত কল কেটে দিল নিঝুম। এদিকে ঈশানী পড়েছে মহা বিপদে। মনে মনে ভাবছে, মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাট মাথায় তুলবে, তার উপর পাত্রপক্ষের এক মহা ঝামেলা। এর চেয়ে আজকের দিনের জন্য কোথাও গা ঢাকা দেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু হুট করে যাবোটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবেছে ইস্যু। এমন সময় আবারও কল আসে জিসানের নাম্বার থেকে। ভব করে ঈশানী আনমনে মোবাইলটা কানে তোলে এবার। ঈশানী ফোন রিসিভ করতেই জিসান তাড়াহুড়ো করে বলে উঠল, প্লিজ ঈশানী, কল কাটবি না, একটা শেষবার, শুধু একবার আয়, সত্যটা নিজের চোখে দেখে যা, তারপর আর কখনো জ্বালাবো না আমি, প্রমিস। তবু শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর, সত্যিটা তোর জানা খুব দরকার, প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্যি জানানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে জিসান? তাও আবার সাবজেক্টটা অরণ্য, মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে আছে ঈশানী। তাছাড়া এখন বাসা থেকে বের হওয়া অত্যন্ত জরুরি। তাই আর এত কিছু না ভেবে জিসানের কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে ও। জিসানের টেক্সট করা ঠিকানা মোতাবেক এসে রিক্সা ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঈশানী দেখল একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্য জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিকে ওদিকে দেখছিল, ঠিক তখনই পেছন থেকে সশব্দে ডেকে ওঠে জিসান, ঈশা। জিসানের ডাকে পেছনে ঘাড় ঘোরালো ঈশানী এবং পেছনে ঘুরতেই চোখের সামনে যা দেখল তাতে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল ও। জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারের ক্ষত, কিছু কিছু জায়গা অন টাইম ব্যান্ডেজ লাগানো। দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে মেরেছে কেউ, কিন্তু কে করলো জিসানের এই অবস্থা? কে মারলো ওকে? ঈশানীকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে এসে জিসান এগিয়ে এলো ঈশানীর সুধায়। তোর এই অবস্থা কেন? কোথায় ছিলে এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দেয় জিসান। টিকিটটা হাতে নিয়ে আরেক দফা অবাক হলো ঈশানী। ভুরো জগল কুচকে কিছুটা ঝাঁঝিয়ে বলে উঠল, চল মানে? কোথায় যাব? তুই না বললি সত্যি কি জানাবি? খাগড়াছড়ি, ওখানে গেলেই সব সত্যি জানতে পারবি তুই। এখন আর দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশাকে আর কোনো প্রশ্ন করার কোনোরূপ সুযোগ দিল না জিসান। এক প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞতা ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজে ঘেরা স্মৃতি বিজারিত একই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমার রাত, আকাশে রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। রূপোলির আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতেই জংলা বন বিছুটি পাছে হটিয়ে
হাতে সরু একটা লাঠির সাহায্যে সামনে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানী। তার ওপর এমন স্যাঁতস্যাঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুকু করছে ওর। এক পর্যায়ে এসে বিরক্তি ভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা সিটকিয়ে তুলে উঁচু গলায় বলল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না। হুশ! তৎক্ষণাৎ সচকিত হয়ে পেছনে ঘুরে আঙুলের ইশারায় ঈশানীকে চুপ করিয়ে দেয় জিসান। অতপর আঙুল তাক করে কিছু একটা দেখতে বলে ওকে। জিসানের আঙুল বরাবর লক্ষ্য করতেই ঈশা দেখল জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনের দৃশ্যপট দৃষ্টিগোচর হতেই এতক্ষণের ক্লান্তিভাব, বিরক্তি সবকিছুই এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে ওর সচকিত মস্তিষ্কে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু, ওখানে কে আছে? কি বা সত্যি দেখাতে এতদূর নিয়ে এলো জিসান? কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলা ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়াতেই ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদ আওয়াজ শোনা গেল। দেওয়ালের কাছে এক টুকরো ভাঙা জানালার আড়াল থেকে বাল্বের আলোয় ভেতরের মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশানীকে কিছুটা সামনে এগিয়ে দিল। এবার সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে ঈশানী। ঘরের ভেতরে ৫-৬ জন আধামরা লোক নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীরই ক্ষতবিক্ষত, সেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখে শুধু একটাই বুলি, দয়া করে আরেকটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের ওপর গা এলিয়ে পা ছড়িয়ে বসে হাতে রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করা লোকগুলোর জন্য তার চেহারায় স্পষ্ট নয় ঈশানীর কাছে, তবে কাউচে বসা লোকটার ঠিক ডান পাশে রিভলভারের হাতটা নিয়ে শটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরও একজন। লোকটা দেখতে ইয়ং, কতই বা বয়স হবে, ৩০-৩২। কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা দুজনেই কারোর হেলদোল নেই এতগুলো লোকের আর্তনাদে। একটু পরে কাউচে বসা লোকটা গমগমে আওয়াজ শোনা গেল, ওদেরকে বলে দাও তুষার, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না। ওটা আমার ডিকশনারিতে নেই। পাইথন প্যারাডাইসের বিট্রেয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিস সেটা দুনিয়াতেই দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারদে পারদে অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতো হিংস্রতা। এরিসের কথার পাছে তুষার অত্যন্ত গভীর গলায় বলে ওঠে, এরা এক একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, সব কটাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডরা সামলে নেবে। তুষারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের নতজানু লোকগুলো পুনরায় হাউমাউ করে হাত জোড় করে কেঁদে উঠল। তাদের আর কিচ্ছু চাই না, শুধু একটু বাঁচার আকুতি, জীবনে আর একটা সুযোগ, আর কিচ্ছু না, কিচ্ছু না। অথচ লোকগুলোর কান্নাকাটির মাঝে একে একে রিভলভারগুলো লোড করে ফেলল হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিসিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করলো মুখ থেকে, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল। ব্যাস। এরপর পায়ের ওপর পা তুলে আরামসে বসে একের পর এক ট্রিগার প্রেস করে কীট পতঙ্গের মতো একে একে ঝাঁঝরা করতে লাগলো সবগুলো স্পাইয়ের বুক। মুহূর্তের মধ্যে বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভেসে উঠল জায়গাটা। অত্যন্ত ক্রোধের সাথে গুলিগুলো চালানোর ফলে এক পর্যায়ে স্পাইগুলোর বুক থেকে বের হওয়া রক্ত ছিটে এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। সেই সাথে ওর চোখের সামনে স্পষ্ট হলো ভীষণ প্রিয় পিয়ার্সিং করানো সুদর্শন অথচ হিংস্র মুখশ্রীখানা। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী, অরণ্য! তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেপে ধরে জিসান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ঈশানীর নিথর শরীরটা এলিয়ে পড়ে জিসানের কাঁধে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে এরিস ইউভানের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানবী।